আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, লেটস ক্লিক ফুটবলের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। গতকাল পিএসজি এবং আর্সেনালের ফাইনালের মাধ্যমে শেষ হয়ে গেল এবার ইউরোপের ক্লাব সিজন এবং টানা দ্বিতীয়বার প্রিমিয়ার লিগ যুগে, সরি চ্যাম্পিয়ন্স লিগ যুগে মাত্র সেকেন্ড টিম হিসাবে, রিয়াল মাদ্রিদের পরে সেকেন্ড টিম হিসাবে সাকসেসফুলি ডিফেন্ড করতে পারা টিম এখন পিএসজি। যে পিএসজি বছরের পর বছর টাকা ধনী ক্লাব হয়েও আহ, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগটা পাচ্ছিল না। তারা এখন টানা 2 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ উইনার এবং ফাইনালটার কথা আহ, আসলেই দুই দলই চেষ্টা করেছে, ফসাস ফুটবল খেলেছে। পিএসজি তাদের এই মৌসুমের সেকেন্ড হাফে যে আহ, তারা যে ফ্লুইড ফুটবলটা খেলছিল সেটাও আসলে ফ্রি ফ্লো ফুটবলটাও খেলতে পারেনি। তাদেরকে আর্সেনাল অ্যাকচুয়ালি খেলতে দেয়নি এবং আর্সেনাল এই চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র অপরাজেয় দল হিসাবেই ফাইনালে উঠেছিল এবং ফাইনালে তারা হারেনি। টাই ব্রেকারে বা পেনাল্টি শুট আউটে হারাকে কখনো আসলে হারা হিসাবে অফিসিয়ালি করা হয় না, কনসিডার করা হয় না। তো সেক্ষেত্রে তারা একমাত্র আনডিফিটেড টিম হিসাবেই থাকলো, কিন্তু আহ, দুর্ভাগ্যবশত লটারিতে হেরে, পেনাল্টি শুট আউটে হারাকে লটারি বলে, যেটা ডেকলান রাইসও বলেছেন আফটার দ্য ম্যাচ ইন্টারভিউতে। সেই পেনাল্টি শুট আউটে হেরে আহ, তারা রানস আপ হিসাবে সন্তুষ্ট থাকতে হলো। ইউ হ্যাভ টু ফিল ফর আর্সেনাল অ্যাকচুয়ালি, তারা এই মৌসুমটা অসাধারণ ফুটবল খেলেছে। তারা যেরকম স্কোয়াডটা ডেভেলপ করেছিল, যে আহ, মানে ডেপথটা তাদের ছিল, সেটা তারা আসলে ইউটিলাইজ করেছে। এক পর্যায়ে তারা 4টা টুর্নামেন্ট জয়ের দ্বারপ্রান্তে ছিল। শেষ পর্যন্ত লিগ কাপ এবং এফএ কাপ থেকে ছিটকে গেলেও আসল কাজ যেটা, আহ, সেটা লিগ, তারা সেটা সাকসেসফুলি রিগেইন করেছে। 24 বছর পর তারা লিগ জিততো, সরি 22 বছর পর। আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ তারা জিততে পারেনি, একটা টুর্নামেন্ট নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। বাট ইউ হ্যাভ টু সে ইট ওয়াজ এ সাকসেসফুল সিজন ফর আর্সেনাল। তারা তাদের আর্সেনালের ডিফেন্স, লিগ বলেন চ্যাম্পিয়ন্স লিগ বলেন, প্রত্যেকটা টুর্নামেন্টেই বেস্ট ডিফেন্স ইউরোপের আর্সেনাল, এতে কোনো সন্দেহই নেই। এবং চ্যাম্পিয়ন্স লিগে তারা টোটাল গোলই কনসিড করেছে আমার মনে হয় 6টা। আনবিলিভেবল স্ট্যাটস। এবং তাদের ডিফেন্সে উইলিয়াম সালিবা এবং গ্যাব্রিয়েল মাগালেস সেন্টার ব্যাক, মানে, এবং দুই উইং এ মস্কোয়েরা কখনো খেলেছেন, কালাফিওরি কখনো খেলেছেন, উইলিয়াম টিম্বার খেলেছেন। আহ, যেই যখনই ডিফেন্সে মাঠে নেমেছেন, তারা ডিফেন্ডিং কাকে বলে তারা সেটা আসলে দেখিয়ে দিয়েছেন। আর মিডফিল্ডে তাদের সিজনটা আসলে টপসি-টার্ভি গিয়েছে। কখনো খুব ভালো, কখনো খারাপ। আহ, সাকসেসফুল তারা বেশিরভাগ ম্যাচই শেষের দিকে, সেকেন্ড হাফে 1-0, 2-1 এর বেশি তারা সেরকম ম্যাচ জিততে পারেনি। যার কারণে তাদের ডিফেন্সটাই আসলে তাদের শেষ পর্যন্ত তাদের সাকসেসটা পেতে সাহায্য করেছে। আর মিডফিল্ডে তাদের জুবিমেন্দি, তারপর আহ, ডেনিশ প্লেয়ারটার নাম ভুলে গেলাম। মিডফিল্ডে তাদের এবার আসলে বেশ ভালোই ইয়ে ছিল, বিনিয়োগ ছিল। এবং ফরওয়ার্ড লাইনে গিয়োকেরেস, এজে, মাদুয়েকে নতুন ভাবে এসেছিলেন। কাই হ্যাভার্টস ছিলেন আগে থেকে, গ্যাব্রিয়েল জেসুস ছিলেন। ফরওয়ার্ডটাও তাদেরকে স্ট্যান্ড আউট ফরওয়ার্ড ওইরকম আপনি হয়তো খুঁজে পাবেন না। ইয়োকেরেস সেকেন্ড হাফে মোটামুটি বেশ ভালো করেছেন। সাকা বেশ লম্বা সময় তার ইনজিওর্ড ছিলেন। ট্রসার্ড যখন নেমেছেন তখন ভালো করেছেন। সেরকম স্ট্যান্ড আউট পারফরমেন্স তাদের ওরকম বলা যাবে না। বাট এবং মিডফিল্ডে ডেকলান রাইস অসাধারণ। তিনি একদম আর্সেনালের 63টা ম্যাচের আমার মনে হয় তিনি
অ্যাটলিস্ট 55টা ম্যাচের ফুল 90 মিনিটসই খেলেছেন। অনেক 4,000-এর কাছাকাছি মিনিট তিনি খেলেছেন। মানে ডেক্লান রাইস ওয়াজ আউটস্ট্যান্ডিং। ওডেগার্ড কয়েকটা ইনজুরি লে অফ ছিল। জুবিমেন্দি শুরুটা করেছিলেন দুর্দান্ত, মাঝে ফর্ম হারিয়ে ফেলেছিলেন, শেষের দিকে অন এন্ড অফ তিনি ভালো খেলেছেন। জুবিমেন্দির উপর আসলে এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সেক্ষেত্রে সেটা হয়তো তাদেরকে আহ, সাহায্য করেনি। এইসব ছোটখাটো কিছু অফ ফর্ম ইনকনসিস্টেন্সির কারণে আসলে শেষ পর্যন্ত তারা একটা ট্রফি নিয়েই অগ্রসর থাকতে হয়েছে। তবে লাস্ট আর্টেটার যে ট্রাস্ট দ্য প্রসেস যেটা ছিল, সেটা আসলে যে শেষ পর্যন্ত যে সাকসেস এনে দেওয়ার জন্য যেটা যথেষ্ট ছিল, এবং তিনি সেটা প্রমাণ রেখেছেন। পিএসজি গতবারের মতোই পিএসজি ফার্স্ট হাফটা খুব ভালো যায়নি, এবং এবার তারা লিগেও কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। সেক্ষেত্রে লিগ শেষ পর্যন্ত তারা জিতেছে, এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের এইবারও তারা টপ 8 শেষ করতে পারেনি আগের বারের মতোই, এবং নকআউট স্টেজ যখন থেকে শুরু হয়েছে, প্লে অফ রাউন্ড থেকে শুরু করে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, অসাধারণ, জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং গতবারের মতোই, গতবার ওসমান দেমবেলে ছিলেন স্ট্যান্ডার্ড পারফর্মার, সে হিসাবে সেরকম স্ট্যান্ডার্ড পারফর্মার হিসাবে আপনি খিচা খাবারের কথা বলতে পারেন। হি ওয়াজ আউটস্ট্যান্ডিং থ্রু আউট দ্য টুর্নামেন্ট। বাট সবারই আহ, আমার মনে হয় তাদের ভূমিকা ছিল, এবং গতবার লাস্ট সিজন আর এই সিজনে খুব একটা পার্থক্য আপনি পাবেন না। পার্থক্য শুধু ওই গতবারের সবচেয়ে বেশি চোখে পড়েছে উসমান দেম্বেলের পারফরমেন্স, এবার পড়েছে কি খাবারিশকেলিয়ার পারফরমেন্স। কিন্তু এবার কিন্তু তারা ডিফেন্সে জাবারনি ছাড়া আর মিডফিল্ড বা ফরওয়ার্ডে কিন্তু তারা কোনো নতুন প্লেয়ার ইনজেক্ট করেনি। তাদের কোনো সেরকম রিবিল্ডিং কিছু করেনি, তাদের গতবারের টিম নিয়েই তারা পারফর্ম করেছে। তো আমি মনে করি আহ লুইস এনরিকে যে ফর্মুলাটা পেয়েছেন, সেই ফর্মুলা এখন কোনো ক্লাব মনে হয় না ক্র্যাক করতে এনেছে, এবং সেই হিসাবে আগামী সিজনের জন্য তাদেরকে আসলে ফেভারিট রাখতে হয়। এই ভিডিওটা আমি প্ল্যান করেছি আর কি, এইবার ইউরোপে টপ ক্লাব কার কেমন সিজন গেল সেটার উপর আলোচনা করার। তো পিএসজি এবং আর্সেনাল যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে, তাদের নিয়ে আসলে মূল আলোচনাটা হয়ে গেছে, এর জন্য অনেক সময় চলে গেল। তো সেই হিসাবে ফ্রেঞ্চ লিগে লসের কথা বলতেই হয়। লস তারা অনেক বছর পর পিএসজি কে একটা শক্ত চ্যালেঞ্জ জানিয়েছিল। শেষ পর্যন্ত তারা আমার মনে হয় 75% অফ দ্য সিজন তারা চ্যালেঞ্জ জানিয়ে গেছে। শেষের দিকে স্বাভাবিক, ফ্রেঞ্চ লিগে আসলে পিএসজি ছাড়া সেরকম ওই টেম্পো ধরে রাখার মতো এরকম ক্লাব আসলে খুঁজে পাওয়া মুশকিল। লস এর জন্য শুভেচ্ছা রইল, তারা একবার চ্যাম্পিয়ন্স লিগে পার্টিসিপেট করবে। দেখা যাক। লসের ওইরকম পিএসজির মতোই তাদের কোনো স্ট্যান্ডার্ড পারফর্মার পাবেন না মিডফিল্ডে। একটা প্লেয়ার, আমি ওর নামটা মনে করতে পারছি না, সরি। আগামী সিজনে অনেক ক্লাবই নতুন প্লেয়ার যখন কিনবে, তখন এই লসের কিছু প্লেয়ার নাম শুনতে পারেন ট্রান্সফার মার্কেটে রেডি করবে। আহ, এবার ইউরোপের সেরা টিম যদি বলি, পিএসজি কে বলতেই হবে, চ্যাম্পিয়ন্স লিগ তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবং যেভাবে তারা চ্যাম্পিয়ন আছে না বলে উপায় নেই। তবে প্যারালালি একটা ক্লাবের নাম যদি বলতে হয়, সেটা হচ্ছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগাতে বায়ার্ন ছাড়া আর আসলে কথা বলার মতো কেউ নাই। বায়ার্ন এবার যে অসাধারণ একটা সিজন কাটিয়েছে, 122টা গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে আমার মনে হয় 40টা কাছাকাছি গোল তারা স্কোর করেছে। 20টার উপর গোল করা প্লেয়ার তাদের 3 জন, এবং প্রত্যেকের অ্যাসিস্ট সংখ্যাও 10-এর উপর। কেইন, অলিসে এবং লুইস দিয়াজের কথা বলছি। এর বাইরে নিকোলাস জ্যাকসন, লেনার্ড কার্ল, যে যখনই সুযোগ পেয়েছেন তারা গোল করেছেন। মানে বায়ার্ন এবার যেরকম খেলেছে, তাদের আসলে ফরওয়ার্ড এর লাইনের সাকসেসের বিষয়ে কথা বলতে বলতেই আসলে কথা ফুরিয়ে যাবে। তাদের মিডফিল্ড এবং ডিফেন্সের পারফরমেন্স সেভাবে চোখে পড়ার সুযোগই তারা দেয়নি।
অসংখ্য ম্যাচে তারা 2-0 গোলে পিছিয়ে 2 গোলে জিতেছে, 3-0 গোলে পিছিয়েও তারা 4-3 গোলে জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট লেগে পিএসজির সাথে 5-2 গোলে যখন ধরা হয়েছিল ওভার অ্যান্ড আউট, সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়ে 5-4 নিয়ে গেছে। তাই সেকেন্ড লেগে সেটার অফসেট করতে পারেনি, সেটা দুর্ভাগ্যবশত। একজনের কথা না বললেই নয়। আহ, আসলে আহ, কেইন ওলিসে ওলিসে ওয়াজ দ্য মাস্টার ফাইন্ডিং অফ দিস সিজন বায়ার্নের। এবং আহ, বিশ্বকাপে ফ্রান্স কেমন করে সেটা একটা উম, দেখার বিষয়। সেটার উপর অনেকটাই ডিপেন্ড করবে এবার ব্যালন ডি অরের পিএসজির ডেমবেলে এবং ওলিসে, এই দুজন কিন্তু ব্যালন ডি অরের বেশ বড়সড় ফ্রন্ট রানার বলতেই হবে, উইথ হ্যারি কেইন অফ কোর্স। তো যার কথা বলতে চাচ্ছিলাম সে হচ্ছে ভিনসেন্ট কোম্পানি, দ্য বাসো কোম্পানি অরিজিনাল উচ্চারণ যিনি হয়, বেলজিয়াম এই কোচ। তিনি যখন বায়ার্নে এসেছিলেন আসলে অনেকেই স্কেপটিক ছিলেন যে এটা চয়েসটা হয়তো ভালো হচ্ছে না, এবং তার আসলে প্রোফাইলে সাকসেসও খুব বেশি কিছু সাকসেস বলার মতো কোনো সাকসেস ছিল না। কিন্তু তারপরও তো বায়ার্ন তাকে হায়ার করে। এটা শোনা যায় যে পেপ গার্দিওলার সাথে তারা বায়ার্নের অথরিটি কথা বলেছিল এবং তারা তাদের শর্ট লিস্ট জানিয়েছিল। তখন 6 নম্বর বা 7 নম্বর নামটা ছিল তাদের প্রায়োরিটি লিস্টে, বায়ার্নের প্রায়োরিটি লিস্টে 6 নম্বর বা 7 নম্বর নামটা ছিল কোম্পানির নামটা। কিন্তু পেপ গার্দিওলা তখন এক কথায় নাকি কোম্পানির নামটা সাজেস্ট করেন, এবং তিনি সেখানে বলেন যে সে ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ কোচ, এটা সার্টেইন, কবে সেটা তিনি জানেন না, বাট তিনি ম্যানচেস্টার সিটি কোচ হতে যাচ্ছেন এটাতে কোনো সন্দেহ নেই। তার সেই ক্যালিবার আছে, আপনারা তাকে ইউ শুড আর কি, এভাবে তিনি নাকি বলেছিলেন। এবং বায়ার্ন সেটা এক্সিকিউট করে এখন দেখা যাচ্ছে ইট ওয়াজ এ গুড কল, ইট ওয়াজ দ্য বেস্ট কল। তিনি বায়ার্নকে আসলে বদলে দিয়েছেন এবং পেপ গার্দিওলার উত্তরসূরি হিসাবে আহ, মানে এখন অনেকজন কোচই আছেন পেপ গার্দিওলার উত্তরসূরি সবাই। আহ, সেখানে ভিনসেন্ট কোম্পানিও পেপ গার্দিওলার ফর্মুলা বা থিওরি যেটাই বলেন আর কি, সেই স্কুলের কোচ হিসেবেই তিনি আহ, বায়ার্নকে এবার কোচিং করেছেন। এবং বায়ার্ন ওয়াজ আউটস্ট্যান্ডিং, এখানে মানে বলতেই হয়। আহ, ইটালিয়ান লিগে আসলে বলার মতো কিছু নেই, খুবই বাজে একটা সিজন গেছে ইটালিয়ান লিগে। এবং মানে কে কত খারাপ খেলতে পারে সেটাই কম্পিটিশন হয়েছে আসলে। ইন্টার মিলান ওয়াজ বেটার ইন দিস, এবং তারা আহ, ক্রিস্টিয়ান শিবুর আন্ডারে তারা বেশ ভালোই সাকসেসফুল বলতেই হবে, তারা সাকসেসফুল হয়েছে। এবং তাদেরকে সাকসেসফুল করার জন্য আসলে তাদের নিজেদের যেমন চেষ্টা ছিল, অন্য ক্লাবগুলাও বলতেই হয় তারা মানে ইন্টার মিলানকে সাকসেস পাইয়ে দেওয়ার জন্য একদম বদ্ধপরিকর ছিল। যেটা বলছিলাম, কে কত বাজে ভাবে পয়েন্ট হারাতে পারে সেটার এই প্রতিযোগিতায় আহ মেতেছিল। ইন্টার মিলানও এবার গত সিজনের টিমই এবার তারা আহ, আহ, মানে খেলিয়েছে। এবং আহ, লটারো মার্টিনেজ বিশেষ করে শেষের দিকে বেশ ভালো স্কোরিং ফর্মে ছিলেন, যেটা ওয়ার্ল্ড কাপে তাকে সাহায্য করবে। আহ, বলার মতো সেরকম আসলে আর্সেনাল পারফরমেন্স, চালহানogluর কথা বলতে হয়, চালহানoglu অসাধারণ ছিলেন এই সিজনে। আর ক্রিস্টিয়ান শিবুর কোচিং এ আমার মনে হয় তাদের সামনে সাকসেস আরো আসতে পারে। এবং এই কনফিডেন্সটা তাদেরকে দিতে সাহায্য করেছে। আর এসি নেপোলি গতবারের আগের বারের লিগ চ্যাম্পিয়ন, অনেকে ধরেছিলেন এবারও তারা তাদের এই সাকসেসটা ধরে রাখবে, কিন্তু আনফরচুনেটলি দে ফেল ফ্ল্যাট। কেভিন ডি ব্রুইনা খুব আহ, খুব যে এক্সপেকটেশন নিয়ে তিনি এসেছিলেন সেরকম না, বাট
যতটুকু সুযোগ পেয়েছেন খারাপ করেননি। ইনজুরি লে অফের কারণে দীর্ঘ সময় বাইরে ছিলেন, লুকাকু বাইরে ছিলেন, হইলুন্ড হইলুন্ড ভালো করেছেন। ম্যাকটমিনে আগের সিজনটা হয়তো রিপিট করতে পারেনি, ম্যাকটমিনে ভালো ছিলেন, বাট ওভারঅল নেপোলি ওয়াজ thoroughly inconsistent and it was a poor performance বলতেই হয়। আহ দু একটা ঝলক হয়তো মাঝে মধ্যে দু একজন প্লেয়ার দেখিয়েছেন, এই বেশি তারা কিছু করতে পারেনি। এসি মিলান সেম, তারা মডরিচ কে নিয়ে এসেছিল। মডরিচই তাদের সবচেয়ে বেশি মিনিট মডরিচই খেলেছেন। এবং মানে এটা বলতেই হচ্ছে কারণ মানে তাদের ইয়াঙ্গার স্কোয়াড মেম্বাররা মডরিচের মতো এফিসিয়েন্ট ছিলেন না। যার কারণে তাদের ভুগতে হয়েছে এবং শেষ পর্যন্ত আহ, পঞ্চম টিম হিসেবে তারা আহ, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেনি। আমি আগের ভিডিওতে তখন ওই সিরিয়ার তিনটা খেলা বাকি ছিল, তিন টিমের খেলা বাকি ছিল। আহ, সেখানে আমি ধরেই রেখেছিলাম যে এসি মিলান খেলছে, কিন্তু এসি মিলান অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন্স লিগে এবার কোয়ালিফাই করতে পারেনি। রমার কথা বলা প্রয়োজন। গ্যাসপারিনির আন্ডারে তাদের একটা এক্সপেকটেশন ছিল। তো যাই হোক, তারা মিডল অফ দ্য সিজন তারা খুব বাজে গেছে, যার কারণে তারা অনেক পিছিয়ে গেছে। এক পর্যায়ে কিন্তু তাদেরকে টাইটেল কন্টেন্ডারের পর্যায়ে রাখা যেত। শেষ পর্যন্ত অবশ্য সেটা হয়নি, তবে শেষের দিকে তারা তিন চারটা টানা ম্যাচ জিতে তারা শেষ পর্যন্ত থার্ড পজিশনে শেষ করেছে। জুভেন্টাস তারা এবার চ্যাম্পিয়ন্স, আগেরবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে না, তারা সম্ভবত সিক্স পজিশনে শেষ করেছে। এবং গিলদিজ ম্যাককিনি তারা আসলে সেরকম কনসিস্টেন্টলি খেলেননি, তবে আউটস্ট্যান্ডিং পারফর্মার, টিমের আউটস্ট্যান্ডিং পারফর্মার হিসেবে যদি থাকে, অল্প কয়েকজনের নাম বলতে হয়, এদের মধ্যে এই দুইজন ছিলেন। শেষ পর্যন্ত তারা আগামীবার তারা জুভেন্টাসে যদি থাকেন চ্যাম্পিয়ন্স লিগ খেলছেন না। আর সেস ফ্যাব্রিকাসের টিম কোমো, তারা আগামীবার চ্যাম্পিয়ন্স লিগ খেলছে। আহ এবার আসি লা লিগায়। বার্সেলোনা এবার আসলে তারা গতবারের টিমটাই রিটেন করেছিল এবং এবার এক্সপেকটেশন ছিল হ্যান্সি ফ্লিক তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের একদম শেষ পর্যন্ত নিয়ে যাবেন। সেটা হয়নি। লিগে তারা শুরুটা খারাপ করেছিল, ফার্স্ট এল ক্লাসিকোতে হারার পর থেকে তাদের আসলে ঘুরে দাঁড়ানো শুরু। ফার্স্ট এল ক্লাসিকো যখন হারে তারা রিয়াল মাদ্রিদের চেয়ে, তারা 5 পয়েন্ট পিছিয়ে ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিন ম্যাচ হাতে রেখেই রিয়াল মাদ্রিদকে নো ক্যাম্পে এল ক্লাসিকোতে হারিয়ে তারা লিগ শিরোপাটা অর্জন করে। আহ, লিগ শিরোপাটা ছাড়া তারা আসলে এবার ব্যর্থ সিজনই বলতে হবে বার্সেলোনার বিচারে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তারা অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হারলো এবং অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে তারা কোপা ডেল রেতেও তারা সেমিফাইনালে দুই লেগে হেরেছিল। আহ, বার্সেলোনার এবার বেশ কিছু ইনজুরি কনসার্ন ছিল। ইয়ামাল অল্প কিছু সময় তিনি ইনজুরি নিয়ে ছিলেন এবং রাফিনহা দুই দফায় ইনজুরিতে বাদ পড়ে থাকাটা, এটা তাদেরকে হয়তো হেল্প করেনি। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগে সবাই মোটামুটি সুস্থ অবস্থায় ছিলেন। ইট ওয়াজ আমার মতে বার্সেলোনার বিচারে এটা আসলে খারাপ সিজনই গেছে। আর লেভানডস্কি বিদায় নিয়েছেন বার্সেলোনা থেকে এবং আহ, অসাধারণ কয়েকটা মৌসুম তিনি কাটিয়েছেন, এটা বলতেই হয়। আগামী সিজনে এই নাম্বার 9 জার্সি কে পড়বে সেটা আসলে দেখার বিষয়। যারা আছেন অলমো, ফেরান টোরেস, আহ, রাশফোর্ড, এদেরকে কি এই দায়িত্ব দিবেন নাকি নতুন কাউকে দিবেন? আলভারেজ এর সম্ভাবনা আছে বার্সেলোনায় জয়েন করা। রিয়াল মাদ্রিদ ওয়াজ ইন শ্যাম্বলস, তারা দুই সিজন তারা ট্রফিলেস এবং প্লেয়ারদের আসলে দলের চেয়ে বড় হলে কি হয় সেটাই আসলে ম্যানিফেস্টেশন হয়েছে এই সিজনে রিয়াল মাদ্রিদের মাধ্যমে। এক নম্বর হচ্ছে তাদেরকে অনেকেই এবার ফেভারিট ধরেছিলেন, আমি নিজেও ধরেছিলাম। এক নম্বর হচ্ছে যে বিশ্বকাপের আগের বছর তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতে, বিশ্বকাপের বছরে কি এবার সেটা হয়নি। সাবি আলোনসো এসেছিলেন, তিনি খুব মানে এটা সবাই এক্সপেক্ট করেছিলেন যে এমবাপে এবং ভিনিসিয়াসের কম্বিনেশনটাকে সাকসেসফুলি কিভাবে রান করা যায় সেটা
আহ, তিনি হয়তো সর্ট আউট করবেন। কিন্তু তিনি সর্ট আউট করেছিলেনও, কিন্তু ভিনিসিয়াসের সাথে তার হয়তো সম্পর্কটা ঠিক মতো আহ, আসলে এটা আহ, সেটা কাজ করেনি। এবং ভিনিসিয়াসের কারণেই কোচকে স্যাক হতে হয়েছিল। এর জন্য বলছিলাম যে প্লেয়ারের চেয়ে যদি টিমের চেয়ে প্লেয়ার বড় হয়ে গেলে কি হয় সেটাই দেখা গেল। এবং সামি আলোনসো কোচ বদল, এইরকম একটা ক্লাবের আসলে কোচ বদল হওয়া মানে আসলে সিজনটা আসলে খারাপ যাওয়ারই একটা ম্যানিফেস্টেশন, এবং সেটাই হয়েছে। আগামী সিজনে আর বেলোয়া থাকবেন নাকি নতুন কোচ আসবেন, সেটা এখনো বোঝা যাচ্ছে না। ওয়ার্ল্ড কাপের পরে হয়তো দেখা যাবে। বাট রিয়াল মাদ্রিদকে অনেক কাজ করতে হবে, এবং এই এই স্টার প্লেয়ারদের আমি বলবো এই ওয়েটটা তাদেরকে এই ব্যালেন্স করতে হবে টু গেট সাকসেস। আমার মনে হয় রিয়াল মাদ্রিদের আরো দুই একটা সিজন এরকম তারা ট্রফি লেস যাওয়াটা অস্বাভাবিক কিছু হবে না। আর উম, একমাত্র বাকি থাকে অ্যাটলেটিকো মাদ্রিদের সিজনটা মোটেও ভালো বলার কিছু নাই। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলেছে, এবং তারা বার্সেলোনাকে দুটো টুর্নামেন্টের নকআউট স্টেজে বের করে নক আউট করা ছাড়া আসলে তাদের কোনো সাকসেস বলার কোনো উপায় নেই। মিলিয়নে হয়তো আমি শিওর না, হয়তো এই সিজনটাই তার শেষ সিজন ছিল, এবং সম্ভবত আলভারেজকেও তারা হারাতে যাচ্ছে। তো অ্যাটলেটিকো মাদ্রিদেরও আসলে ফিউচার নিয়ে লা লিগায় আগামী দুই তিন সিজন হয়তো বার্সেলোনাই তাদের রাজত্বটা ফিরে পাবে। আর ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের কথা হলো, ম্যানচেস্টার সিটির কথা বলতেই হয়। ম্যানচেস্টার সিটি শেষ পর্যন্ত পেপ গার্দিওলার এই লিগেসিটা, তারা সিজনটা শুরু করেছিল খারাপ, গত সিজনটাও তাদের ভালো যায়নি। সেক্ষেত্রে তাদের আসলে এই সিজনটা শেষ পর্যন্ত যদি তারা লিগে একদম লাস্ট ম্যাচের আগ পর্যন্ত, পেনাল্টি ম্যাচ পর্যন্ত লিগ টাইটেলের কন্টেন্ডার হিসেবে ছিল, এটা আহ, পেপ গার্দিওলার লিগেসির কারণেই আমার মনে হয় হয়েছে। তবে ম্যানচেস্টার সিটি, হাল্যান্ডের একটা বড় একটা সময় তিনি স্কোরলেস ছিলেন, তারপরও তিনি টপ স্কোরার হিসেবে শেষ করেছেন। হাল্যান্ড আসলে হাল্যান্ড আসার আগ পর্যন্ত ম্যানচেস্টার সিটি যেরকম ছিল আর কি, সবাই গোল করতেন। হাল্যান্ড আসার পরে আসলে এই হাল্যান্ডের নির্ভরতা ম্যানচেস্টার সিটিকে কিছুটা ভুগিয়েছে আমি মনে করি। তিনি যখন অফ ফর্মে থাকেন তখনই আসলে ম্যানচেস্টার সিটি হোঁচট খায়। এই কারণেই এবার আসলে তারা আহ লিগে অনেক পিছিয়ে গিয়েছিল। তবে তারা শেষ পর্যন্ত অনেক ক্লোজ ফাইট দিয়েই কাছাকাছি এসেছিল। এবার রায়ান চেরকি এবং ডিফেন্সে খুসানভ, এই দুজন অসাধারণ খেলেছিলেন। মোটামুটি সিজন লং তারা ভালো খেলেছেন। শুরুর দিকে তিজানি রেইন্ডার্স অসাধারণ ছিলেন, এবং সেটা তিনি ধরে রাখতে পারেননি। আর আরেকজনের কথা বলতে হয়, সেটা হচ্ছে গিয়ে নিকো ও রাগবি, ফুল ব্যাক, অসাধারণ একটা ফুল ব্যাক। এবং আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে আমরা নিকো রাগবি বেশ বড় সড়ো ভূমিকা দেবো ইংল্যান্ড টিমে। লিভারপুলের কথা বলতে হয়, এবার তারা 450 মিলিয়ন ইউরো খরচ করে তারা টিম বিল্ড করেছিল। এক্সপেকটেশন ছিল অনেক, অনেকেই তাদেরকে ধরেছিলেন তারা এবার লিগ টাইটেল উইন করবে। শেষ পর্যন্ত সেটা করতে না পারার কারণ হিসাবে আমি আগেই ধরে রেখেছিলাম যে এই সিজনটা তারা হয়তো সাকসেসফুল হবেন না। পরবর্তীতে তারা সাকসেসফুল হবে, এবং তাই হয়েছে। একই দিকে ছাড়া আসলে তেমন একটা কেউ আহ, সেটা রেপ্লিকেট করতে পারেননি। আহ বাস মোহাম্মদ সালাহ 2024-25 সিজনটা অসাধারণ, সেটা আসলে আসলে প্রয়োজনের চেয়ে বেশি অসাধারণ হয়ে যাওয়ায় তার উপর এক্সপেকটেশনটা অনেক ছিল। যাই হোক, সালার এই সিজনটা খারাপ গিয়েছে বলতেই হয়, এবং তিনি লেজেন্ড হিসাবেই তিনি লিভারপুল ছেড়ে যাচ্ছেন, এটা বলার অপেক্ষা রাখে না। আর যারা এসেছেন বুন্দেসলিগা থেকে, যেটা আমি বারবার বলেছি, বুন্দেসলিগা থেকে প্রিমিয়ার লিগে এসে স্ট্রেট অ্যাওয়ে সাকসেসফুল হওয়ার রেকর্ড খুবই কম। আর্লিং হালান্ড একমাত্র ব্যতিক্রম আমি বলতে পারি। তো একদিকে টু সাম এক্সটেন্ট সাকসেসফুল হয়েছেন, এটা বলতেই হয়। বাট ফ্রিম্পং
এবং ফ্লোরিয়ান বার্ডস। তারা আগামী সিজনে যদি স্লট থাকেন, আমি আশা করছি স্লট যদি থাকেন তিনি হয়তো এই টিমটি একটা ভালো রেজাল্ট তুলে আনতে পারবে, আশা করছি। তবে নতুন কোচ আসলে কি হবে এটা টাইম মিলছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলতে হয়, ম্যানচেস্টার ইউনাইটেড এবার খুবই সাকসেসফুল একটা সিজন তারা আহ, কাটিয়েছে, আমি বলবো থার্ড হিসাবে তারা শেষ করেছে, এবং আগামীবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে। ম্যানচেস্টার সিটিতে এবার নতুন যারা এসেছিলেন, কুনহা, আহ, সেস্কো, এমবুয়েমো, তারা অন এন্ড অফ তারা ভালো খেলেছেন, তারা অফ ফর্মে ছিলেন, এটা ঠিক। ব্রুনো ফার্নান্ডেজ অ্যাজ ইউজুয়াল এবার তিনি অ্যাসিস্ট্যান্ট রেকর্ড করেছেন, কেভিন ডি ব্রুইনার রেকর্ডটা ভেঙেছেন। তবে একজন প্লেয়ারের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স যদি বলতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডে, আমি বলবো সেটা হচ্ছে আন্ডার দ্য বার শন লেভেন্স। ওনানা এবং আহ, টার্কিশ তাদের আরেকজন গোলকিপার, তারা তাদের কারণে এর আগ পর্যন্ত গোলকিপিং পজিশনটা নিয়ে তারা যে ডিসকমফোর্টেড ছিল, যেটা আসলে সেই ডিসকমফোর্টটা তাদের ডিফেন্সে ছড়িয়েছিল, সেই জায়গাটা তারা এবার কাটিয়ে উঠেছে। এবং সেটা কাটিয়েও ওঠাটা তাদের কত জরুরি ছিল সেটাই বোঝা গেল। তাদের মিডফিল্ড এবং ফরওয়ার্ডে খুব একটা স্ট্যান্ড আউট তেমন একটা পারফরমেন্স ছাড়াই তারা এবার একটা সাকসেসফুল সিজন কাটিয়েছে। হয়তো ট্রফি জিতেনি, বাট লিগে থার্ড পজিশনে শেষ করা আউটস্ট্যান্ডিং। এবং শন লেভেন্স ওয়াজ আউটস্ট্যান্ডিং। শন লেভেন্স এর কারণেই তাদের ডিফেন্সটা কনফিডেন্স নিয়ে, কমফোর্ট নিয়ে খেলেছে, এবং সেটা তাদেরকে অ্যাটাকে সাহায্য করেছে সামনের দিকে। টটেনহামের কথা বলতে হয়, টটেনহাম অ্যাজ ইউজুয়াল তারা পরপর দুটো সিজন তারা 17 নম্বর পজিশনে তারা শেষ করলো, মানে জাস্ট লাস্ট অফ দ্য আনরেলিগেটেড পজিশন। দুঃখজনক। আহ, এক পর্যায়ে তো মনে হচ্ছিল তারা রেলিগেটেডই হয়ে যাবে, যাই হোক শেষ পর্যন্ত তারা সিজনটা সেভ করেছে। তবে তাদেরকে বড়সড় কোনো রেভলিউশন না ঘটালে আগামী দু এক সিজনের মধ্যে আমার মনে হয় তারা হয়তো প্রতি সিজনে এরকম লাস্ট ম্যাচে উইন দিয়ে রেলিগেশন তারা সেভ করতে পারবে না। আহ বোর্নমাউথের কথা বলতে হয় এবার। বোর্নমাউথ লাস্ট সিজন থেকে তাদের বড় পারফর্মার যারা ছিলেন, বিশেষ করে ডিফেন্সে, সব বড় বড় ক্লাবে চলে গিয়েছেন। আহ আহ লিভারপুলের কেরকেস গেলেন, হুইসেন গেলেন রিয়াল মাদ্রিদে, এবং জাভানি গেলেন পিএসজি তে। এরপরও অ্যান্ডনি রিয়াল এবং সেমেনিও চলে গেলেন উইন্টার ট্রান্সফারে ম্যানচেস্টার সিটিতে। সেই ইরাওলা অলমোস্ট তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করানোর পর্যায়ে চলে গিয়েছিলেন, আনলাকি সেটা হয়নি। আহ, সেই বোর্নমাউথের কথা বলতে হয়, বোর্নমাউথ আগামীবার তারা ইউরোপা লিগে খেলবে, এবং আশা করা যায় লিগ পজিশনে না হলে ইউরোপা লিগ জিতে হয়তো তারা আগের পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলে ফেলতে পারে, নেভার নো। যাই হোক, এই ছিল দর্শক, একটা ভিডিওটা লম্বা হয়ে গেল। আমরা ক্লাব সিজনের ক্লাবগুলোর রিভিউ শেষ করলাম। আগামী দিন নতুন মাস শুরু, জুন 1, যেটা হচ্ছে বিশ্বকাপের মাস। আমরা বিশ্বকাপে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। তো যে ক্লাবগুলোর কথা বললাম, সব ক্লাবই আগামী সিজনের জন্য সবাইকে, সব ক্লাবের জন্য শুভকামনা জানিয়ে এবং বিশ্বকাপে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়ার নিমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ ভেরি মাচ।